জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক গেলেন প্রধান উপদেষ্টা। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক মঙ্গলবার। বৈঠক করবেন আরও কয়েকজন সরকার প্রধানের সাথে। স্বৈরাচারের পতন ঘটলেও তাদের প্রেতাত্মারা রয়ে গেছে বললেন তারেক রহমান। আন্দোলনের সঙ্গী দলগুলোকে নিয়ে দেশ গড়ার ঘোষণা। গুমের ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রথম অভিযোগ। সাভারে পুলিশের এপিসি থেকে ফেলে শিক্ষার্থী আসাবুল নিহতের ঘটনায় হত্যা মামলা। জুলাই আগস্ট হত্যার ন্যায় বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য বললেন আইন উপদেষ্টা। অপরাধ করলে রাজনৈতিক দল 10 বছরের জন্য নিষিদ্ধের প্রস্তাব। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশ যুক্তরাষ্ট্র শীর্ষ বৈঠক আজ মঙ্গলবার। দুদেশের এ বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রের নেতৃত্ব দেবেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে অনুষ্ঠিত হবে দ্বিপক্ষীয় এ বৈঠক। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে সোমবার ভোরে নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন ডক্টর ইউনূস। কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সোমবার ভোর 5টা 5 মিনিটে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঢাকা ছাড়েন। নিউ ইয়র্কের স্থানীয় সময় 24 সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতা বৈঠকে বসবেন। ইউনূস বাইডেন বৈঠকের বিষয়টি গত বৃহস্পতিবার ওয়াশিংটনের পক্ষ থেকে চূড়ান্ত করা হয়। গত 3 দশকে বাংলাদেশের কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কোনো বৈঠক হয়নি। গত 8 আগস্ট প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাওয়াই ডক্টর ইউনূসের প্রথম বিদেশ সফর। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের জনকল্যাণমূলক রাষ্ট্র গঠন, রোহিঙ্গা সংকট, টেকসই উন্নয়ন, অভিবাসন ও ফিলিস্তিন সহ বিভিন্ন ইস্যু প্রধান উপদেষ্টা তার বক্তব্যে তুলে ধরবেন। নিউ ইয়র্কে অবস্থানকালে প্রধান উপদেষ্টা নেদারল্যান্ডস, পাকিস্তান ও নেপালের প্রধানমন্ত্রীদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। এছাড়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন, ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট, জাতিসংঘ মহাসচিব, জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনার, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ও ইউএসএআইডি প্রশাসক অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচারের পতন ঘটলেও এখনও বিপদ কেটে যায়নি, তাদের প্রেতাত্মারা এখনও রয়ে গেছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যেতে বললেন নেতা কর্মীদের। সোমবার বিকেলে কিশোরগঞ্জের বিএনপির জনসমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এসব কথা বলেন। এ সময় তারেক রহমান আরও বলেন, যে লক্ষ্য নিয়ে ছাত্র জনতা প্রাণ দিয়েছে তা পূরণ করতে হবে। স্বৈরাচারের পতন হলেও তার দোসররা নানা চক্রান্ত করছে। বিএনপি ক্ষমতায় গেলে জনগণের প্রত্যাশার বাংলাদেশ গড়ে তুলবে বলেও প্রতিশ্রুতি দেন তারেক রহমান। কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, তার আর কোনো ঠিকানা নেই, একটি ঠিকানা বাংলাদেশ। বিএনপির সাথে আন্দোলনে ছিল এমন সব দলকে নিয়ে দেশ গড়ার কথাও জানান তারেক রহমান। কর্মসূচি আমরা ঘোষণা করেছি। এই 31 দফায় আমরা পরিষ্কারভাবে তুলে ধরেছি যে আমরা চাই আমরা সকলকে নিয়ে সরকার গঠন করতে। আমাদের সাথে বিশেষ করে আমাদের সাথে বিগত 17 বছরের স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় যে সকল রাজনৈতিক দলগুলো আমাদের সাথে ছিলেন, যে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আমাদের সাথে ছিলেন এবং এখনো আছেন, আমরা চাই দল মত নির্বিশেষে সকলকে নিয়ে এই জাতি গঠন করতে, সকলকে নিয়ে এই দেশকে পুনর্গঠন করতে। আসুন আজকে আমরা এখানে সকলে মিলে প্রতিজ্ঞা গ্রহণ করি। কি সেই প্রতিজ্ঞা? যেই শত হাজার মানুষ আত্মত্যাগ করেছেন স্বৈরাচারকে বিদায়ের জন্য, যেই হাজারো মানুষ নিজেদের ক্ষতির সম্মুখীন হয়েও দমে যাননি স্বৈরাচারকে বিদায় করার জন্য, সেই মানুষগুলোকে সম্মাননা জানিয়ে, সেই মানুষগুলোর আত্মত্যাগকে মূল্যায়ন করে
আমরা সকলে ঐক্যবদ্ধ থাকি। কেউ যাতে আমাদের ঐক্য নষ্ট করতে না পারে, কেউ যাতে আমাদেরকে পিছিয়ে দিতে না পারে, সেই ব্যাপারে আমাদেরকে সজাগ থাকতে হবে, সেই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, আবারও আসুন আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তোলার জন্য, আমাদের সেই প্রত্যাশিত মুক্তি যা আমরা অর্জন করেছি সেটিকে ধরে রাখার জন্য আমরা আবারও সকলে যাতে ঐক্যবদ্ধ থাকতে পারি, যে কোনো মূল্যে আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি। শেখ হাসিনা সহ ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগের মন্ত্রী, এমপি ও নেতাদের ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। প্রশাসন সহ বিভিন্ন জায়গায় থাকা জঞ্জাল সরানোর কথাও বলেন তিনি। 2008 থেকে 2024 সাল পর্যন্ত এমপি মন্ত্রীদের দুর্নীতির অভিযোগে বিচারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, সংবিধান পরিবর্তনে জনপ্রতিনিধিদের মতামতের সুযোগ দিতে হবে। সরকার বিরোধী আন্দোলনে থাকা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার পরামর্শ দেন বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা। বলেন, অবিলম্বে রোডম্যাপ ঘোষণা করে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। রোডম্যাপ অনুযায়ী পরবর্তী সরকার দেশ পরিচালনা করবে বলেও জানান জয়নুল আবদিন ফারুক। গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম অভিযোগ দাখিল করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। গত 15 বছরে আওয়ামী লীগ সরকারের সময় সকল গুমের ঘটনার তদন্ত চাওয়া হয়েছে এতে। এছাড়া 18 জুলাই সাভারে পুলিশের এপিসি থেকে ফেলে দেয়া শিক্ষার্থী আসাবুল ইয়ামিন নিহতের ঘটনায় শেখ হাসিনা সহ 78 জনের বিরুদ্ধে মামলা হয়েছে ট্রাইব্যুনালে। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। করে 10 থেকে 15 জনের একটি টিম আমার অফিসে ঢুকে এবং সাথে সাথে অস্ত্র প্রদর্শন করে আমাকে বলে যে ডিবি প্রধান আপনাকে তার অফিসে ডেকেছে, আপনাকে যেতে হবে। 2018 সালের 17 নভেম্বর রাজধানীর বাসাবো নিজ বাড়ি থেকে ডিবি পরিচয় তুলে নিয়ে যাওয়া হয় ব্যবসায়ী এনামুল কবিরকে। ডিবি কার্যালয়ে 9 দিন আটকে রেখে হাত পা চোখ বেঁধে নির্যাতন চালানো হয় তার উপর। জানতে চাওয়া হয় জামাত নেতাদের অবস্থান সম্পর্কে। আমাকে জামাতের নেতৃবৃন্দকে ধরিয়ে দেওয়ার জন্য তাদের ইনফরমেশন চাচ্ছিল। তা আমি বলছি যে না, আমি তো জানি না তারা কোথায় থাকে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 25 জনের নাম উল্লেখ করে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করেন এনামুল কবির। শেখ হাসিনার সরকারের আমলের সকল গুম খুনের তদন্তও চাওয়া হয়েছে এই অভিযোগে। তাকে গোপন কারাগারে আটকে রাখা বা অথবা ডিবি অফিসে আটকে রাখা, পরিবারকে জানতে না দিয়ে, এই ঘটনার দায়ে, এই মানবতা বিরোধী অপরাধের দায়ে তদানীন্তন পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তা ব্যক্তি, প্রধানমন্ত্রী এবং যাদের নির্দেশে এইভাবে পরিকল্পিতভাবে গুমের ঘটনাগুলো ঘটেছে সারা দেশব্যাপী, তাদের সবার বিরুদ্ধে দায়ী করে মোটামুটি 25 জনের নাম উল্লেখ করে তিনি একটা অভিযোগ আমাদের কাছে দায়ের করেছেন। এদিকে ছাত্র জনতার আন্দোলনে গত 18 জুলাই সাভারের আশুলিয়া এলাকায় পুলিশের গুলিতে নিহত হন শিক্ষার্থী আসাবুল ইয়ামিন। আসাবুলকে ফেলে দেওয়া হয় পুলিশের এপিসি থেকে। এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনা সহ 78 জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আসাবুল ইয়ামিনের এই ঘটনা ভিডিওর মাধ্যমে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ার পরে মানুষ বেদনার্ত হয়েছেন। গোটা বাংলাদেশে আন্দোলন আরও দাবানলের মতো ছড়িয়েছে। এই যে তার হত্যাকাণ্ড, এইটার জন্য আজকে তার পরিবারের গতকালকে তার পরিবারের পক্ষ থেকে তার মামা এসে আমাদের ট্রাইব্যুনালের কাছে এই ঘটনাগুলো বিস্তারিত বিবরণ তুলে ধরে প্রধানমন্ত্রী সহ 78 জনের বিরুদ্ধে, এখানে পুলিশ প্রশাসন যারা এপিসি চালিয়েছিল, এপিসির ভেতরে যারা ছিল, এদেরকে আইডেন্টিফাই করে সাভারের পুলিশের যে সমস্ত অফিসার ছিল সেগুলো সহ যারা চিকিৎসা দিতে বাধা প্রদান করেছে সবার নাম সহ মোট 78 জনের বিরুদ্ধে এই অভিযোগ গতকালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের কাছে তারা দায়ের করেছেন। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। গণহত্যায় নেতৃত্বের অপরাধ প্রমাণিত হলে রাজনৈতিক দলকে 10 বছরের জন্য নিষিদ্ধ সহ 8 দফা খসড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে যুক্ত করার প্রস্তাব করেছে আইন মন্ত্রণালয়। বিভিন্ন মহলের সঙ্গে মতবিনিময়ে এসব প্রস্তাব উত্থাপন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বলেন, জুলাই আগস্ট হত্যার বিচার সবার কাছে গ্রহণযোগ্য হবে। বক্তাদের অনেকেই প্রস্তাবিত খসড়াকে স্বাগত জানালেও ভিন্ন মত জানান সুশীল সমাজের প্রতিনিধিরা। রিপোর্ট সৈয়দ আব্দুল মহিদের। কোটা সংস্কার দাবির জের ধরে সরকার পতনের এক দফা আন্দোলন চলাকালে
ও শেখ হাসিনা সরকারের পতনের পর জুলাই আগস্টে সংঘটিত হতাহতের ঘটনার বিচারের দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একের পর এক মামলা হচ্ছে। তবে মামলা হলেও প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1973-এর সময় উপযোগিতা নিয়ে। এমন বাস্তবতায় আইন বিশেষজ্ঞ ও বিশিষ্টজনদের সঙ্গে বিদ্যমান আইনের সংশোধনের উদ্দেশ্যে এই মতবিনিময়ের উদ্যোগ নেয় আইন মন্ত্রণালয়। অপরাধ করলে রাজনৈতিক দলকে 10 বছরের জন্য নিষিদ্ধ সহ 8 দফা খসড়া প্রস্তাব তুলে ধরা হয় মন্ত্রণালয়ের পক্ষ থেকে। এ সময় প্রস্তাবিত খসড়াকে সাধুবাদ জানিয়ে আরও কিছু শর্ত যুক্ত করার প্রস্তাব করেন অনেকেই। যে আইনগুলো গণবিরোধী সেই আইনগুলো ওইখান থেকে সরিয়ে দেন। যে নির্দেশনাগুলো অ্যাপেলেট ডিভিশনের ছিল, অ্যাপেক্স কোর্টের ছিল, সেটা যাতে ইমপ্লাইড হয় সেই ব্যবস্থাটা করলে পরে কিন্তু এগুলো সবই হয়। প্রসিকিউশনে যদি ইন্টারন্যাশনাল লয়ার আনতে পারবে সেই বিধানটা থাকা দরকার। আমি প্রসিকিউশনের পাশাপাশি অনেক সময় আমরা দেখি আমাদের অভিজ্ঞতা প্রসিকিউশন টিম গেন্ড ওভার হয়ে যায়। সেই ক্ষেত্রে ভিকটিমের পরিবারের পক্ষ থেকে যদি লয়ার নিয়োগ করার সুযোগ রাখা হয়, আই থিঙ্ক জাস্টিস উইল বি এনশিওরড টু দ্য ভিকটিমস ফ্যামিলি। আগে যখন ট্রাইব্যুনালে বিচার হচ্ছিল তখন আমরা অনেকে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে ওই সময়ই বলেছি, কিন্তু আমাদেরকে অনেক ভিকটিমরা বলেছেন যে তোমরা এখন কেন আওয়াজ তুলছো, এত বছর তোমরা মৃত্যুদণ্ড নিয়ে তেমন কোনো বিশাল কোনো আন্দোলন গড়ে তুলনি, এখন যখন গণহত্যার শিকার যারা তারা যখন আসছেন ফাইনে, এখন তোমরা হঠাৎ করে মৃত্যুদণ্ড নিয়ে সারা পৃথিবী তোমরা ব্যস্ত হয়ে পড়ছো, আমরা তোমাদের কথা শুনতে চাই না। এখন কিন্তু একই ধরনের সেন্টিমেন্ট। তবে রাজনৈতিক দল নিষিদ্ধ সহ বেশ কিছু ইস্যুতে কেউ কেউ দ্বিমত পোষণ করেন। যে রাজনৈতিক দল এই গণহত্যা সংগঠন করেছে তাদেরকে চিরদিনের জন্য বাংলাদেশের মাটিতে রাজনীতি করার অধিকার কেড়ে নেওয়া এবং তাদেরকে গণহত্যাকারী দল হিসেবে নিষিদ্ধ করার। ভেনিস কমিশন বলে একটা কমিশনের কিন্তু কতগুলো গাইডলাইন দেওয়া আছে। ব্যানটা কিসের উপরে ভিত্তি করে, পলিটিক্যাল অ্যাক্টিভিটিস আপনি কতটা করে রেস্ট্রিক্ট করবেন, সেটা কি শুধু হচ্ছে ন্যাশনালি তাদের অ্যাক্টিভিটিস থেকে রেস্ট্রিক্ট করবেন, ব্যান করবেন, না হচ্ছে ইন্টারন্যাশনাল টেরিটরিতেও তাদের ব্যানিংটা থাকবে। তিনটি দলের যে শীর্ষ নেতৃত্বে যারা আছে তাদের একক কথাই কিন্তু দল পরিচালিত হয়েছে। সুতরাং যদি কোনো অপরাধ যদি করে থাকে তাহলে রাজনৈতিক দলের সকলে অপরাধ করে না, অপরাধ করেছে শীর্ষ ব্যক্তিত্ব, এবং সেক্ষেত্রে দলের বিরুদ্ধে আপনারা শাস্তি না দিয়ে আপনারা যেন ব্যক্তির বিরুদ্ধে শাস্তি বিধান করেন। অনুষ্ঠানে 4টি অপরাধ নিয়ে নিজের ভাবনার কথা জানান নির্বাচন কমিশন সংস্কার বিষয়ক কমিশনের প্রধান। আমি মনে করি এই নির্বাচনী অপরাধ, যারা গুরুতর নির্বাচনী অপরাধ করেছে, আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করেছে, আমাদের সংবিধান লঙ্ঘন করেছে, তাদের বিরুদ্ধে এই আইন প্রয়োগ হওয়া দরকার। স্বচ্ছ ও গ্রহণযোগ্য বিচারের জন্য আইন সংশোধনের উদ্যোগ জানালেন আরেক উপদেষ্টা আদিলুর রহমান। রোম স্ট্যাটিউট রাটিফাই করেছে, তাই এই দিকটা দেখছিলাম যে এটা সম্ভব কিনা। আমরা দেখছিলাম সিয়েরা লিওন বা হাইব্রিড কোর্ট যেরকম ক্যাম্বোডিয়াতে হয়েছে, এরকম কোনো হাইব্রিড ট্রাইব্যুনাল হতে পারে কিনা। আর এরপরেও দেখছিলাম যে আইসিটি, যেটা নিয়ে আজকে আমরা বসেছি, সেটার আওতায় বিচারের প্রক্রিয়াটা। তো সমস্ত দিক বিবেচনা করে আসলে আইসিটিতেই যাওয়ার সিদ্ধান্তটা সম্মিলিতভাবে হয়েছে। এ সময় আইন উপদেষ্টা জানান, প্রতিহিংসা নয়, ন্যায় বিচারে আন্তর্জাতিক মান নিশ্চিত করাই অন্তর্বর্তী সরকারের লক্ষ্য। আমরা সুবিচার চাই। আপনারা নিজের চোখে দেখেছেন কি ভয়ঙ্কর হত্যাকাণ্ড ঘটেছে। আমরা কখনো বিশ্বাস করতে পারতাম না যে একটা দেশের মানুষ আরেকটা একটা দেশের, আমি একটু বলতাম করে, একটা বৃদ্ধ প্রজন্ম একটা তরুণ প্রজন্মকে উন্মত্তভাবে খুনের নেশায় নেমেছিল আর কি। আমাদের চোখের সামনে আমরা সব দেখেছি। যত বেদনা বুকের ভিতর থাক, যত ক্ষোভ বুকের ভিতর থাক, আমরা এই চ্যালেঞ্জটা সম্পর্কে সম্পূর্ণ সচেতন আছি যে আমাদের এই বিচারটা সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে। রাজনৈতিক দল নিষিদ্ধ সরকারের লক্ষ্য নয়, সরকারের উদ্দেশ্য জুলাই আগস্টের হতাহতের ন্যায় বিচার নিশ্চিত করা বলেও মন্তব্য করেন এই আইন বিশেষজ্ঞ। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। পার্বত্য অঞ্চলে অশান্তি সৃষ্টির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ওই অঞ্চলের ছাত্র জনতা। ওই অঞ্চলে মিথ্যাচার করে রাষ্ট্রদ্রোহী অপকর্ম করা হচ্ছে বলেও দাবি তাদের। দেশ ভাগ নিয়ে যারা অপচেষ্টা চালাচ্ছে তাদের সতর্ক হওয়ার হুঁশিয়ারি দেন পার্বত্য অঞ্চলের বাঙালি ছাত্র জনতা। সৈকত সাদিককে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। গেল 18 সেপ্টেম্বর খাগড়াছড়ি সদর উপজেলায় ফার্নিচার ব্যবসায়ী মামুনকে নৃশংস ও পাশবিকভাবে নির্যাতন করে হত্যার ঘটনায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় পাহাড়ে। এরপর সহিংসতায় নিহত হয় আরও 3 জন। শান্তি ফেরাতে পার্বত্য অঞ্চলে জারি হয় 144 ধারা।
পাহাড়ে হত্যা ও হামলা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সংবাদ সম্মেলনের আয়োজন করে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ছাত্র জনতা। তুলে ধরেন পাহাড়ে অশান্তির মূল কারণ। আশ্রয় গ্রহীতা হিসেবে তারা অভিবাসী হয়ে বাংলাদেশে প্রবেশ করেছিল এবং তাদের ইতিহাস বেশি না, 100 বছর 200 বছর, সর্বোচ্চ 300-400 বছরের বেশি না। তাহলে এরা হচ্ছে আশ্রয় শিবিরের লোক, আমরা তাদেরকে আশ্রয় দিয়েছিলাম। সেই আশ্রয় প্রার্থীরা আজকে হঠাৎ করে আজকে কার প্ররোচনায় দেশি বিদেশি বিভিন্ন এনজিও, খ্রিস্টান মিশনারি এবং বাংলাদেশের কিছু দালাল শ্রেণীর সুশীলদের প্ররোচনায় তারা নিজেদেরকে আদিবাসী দাবি করতে চায়। তারা পার্বত্য চট্টগ্রামের বাঙালি, মূলধারার বাঙালি, তারা জানে তারা ওই জায়গায় কোন ধরনের বঞ্চনার শিকার হয়। নিজেকে ক্ষেত্র বিশেষ তারা দাস হিসেবে বিভিন্ন জায়গায় বিবেচিত হয় বলে তারা নিজেরা স্বীকার করে। আদিবাসী একটি ভয়ঙ্কর শব্দ, এটি একটি ফাঁদ। এই ফাঁদের ভিতরে পাড়া দিলে বাংলাদেশ থেকে এ পার্বত্য চট্টগ্রামের মানচিত্র খসে যাবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশ করে পার্বত্য অঞ্চলের বাঙালি ছাত্র জনতা। সমাবেশে বক্তারা বলেন, পাহাড়ের সশস্ত্র গোষ্ঠী নিজেদের আদিবাসী দাবি করে নিরীহ বাঙালিকে হত্যা করছে। তাদের এই অপচেষ্টায় কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেন তারা। সকল জেলায় যেভাবে ম্যাজিস্ট্রেসি হিসেবে আপনাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, সেইভাবে পার্বত্য চট্টগ্রামে আপনারা যৌথ বাহিনী গঠন করার মধ্যে দিয়ে পার্বত্য চট্টগ্রামকে বিভিন্ন অঞ্চলে যেখানে উপজাতিরা আছে, সন্ত্রাসীরা আছে, কেএনএফ আছে, ইউপিডিএফ আছে, জনসংহতি আছে, আপনারা জানেন সেখানে কম্বিং অপারেশনের মাধ্যমে অবৈধ অস্ত্রগুলো উদ্ধার করার জন্য আমি বিনীতভাবে আপনাদের নিকট দাবি জানাচ্ছি। পরে সন্ধ্যায় টিএসসি থেকে মশাল মিছিল নিয়ে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ছাত্র জনতা। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। গণমাধ্যম সংস্কার কমিশনের ঘোষণা আগামী সপ্তাহে আসতে পারে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘ থেকে দেশে ফিরলে ঘোষণা হতে পারে গণমাধ্যম সংস্কার কমিশন। বিকালে রাজধানীর সার্কিট হাউস রোডে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত সংবাদপত্রের প্রকাশক, সম্পাদক, নির্বাহী সম্পাদক সহ জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তথ্য উপদেষ্টা কথা বলেন। সভায় সাংবাদিকেরা গণমাধ্যমের নানা সমস্যার কথা তুলে ধরে সেগুলোর সমাধানের দাবি জানান। এ সময় স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের দাবি তোলা হয়। নাহিদ ইসলাম বলেন, গণমাধ্যমের স্বাধীনতার নামে ফ্যাসিস্টদের উদ্দেশ্য হাসিল করা যাবে না। জুলাই গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদের পক্ষে যেসব সাংবাদিক ও কবিরা কাজ করেছেন তাদের বিচারের আওতায় আনা হবে বলে জানান তিনি। আন্দোলনের বিপক্ষ ছিল, ফ্যাসিবাদের পক্ষেই তারা কাজ করেছে এবং আমি এর আগেও এটা স্পষ্ট করেছি যে ফ্যাসিবাদের পক্ষে যারাই কাজ করুক না কেন, এই গণহত্যায় যারাই উস্কানি দিয়ে থাকুক না কেন, তাদের বিচার হবে। সে সাংবাদিক না কবি না সাহিত্যিক, এটা বিবেচনায় আমরা নিব না। আবার একই সাথে কোনো সাংবাদিক বা যে কেউ তার সাথে যদি ইনজাস্টিস করা হয়, তার প্রতি যদি অবিচার করা হয়, সেই বিষয়টিও আমরা দেখব। যারা ক্ষমতায় আছেন তারা যেন এটাকে ব্যক্তিগত সম্পত্তি মনে না করেন, এমন মন্তব্য করেছেন কবি ও চিন্তক ফরহাদ মজহার। জাতীয় জাদুঘরের সামনে বৈষম্য বিরোধী গণমাধ্যম আন্দোলন আয়োজিত গণপ্রতিরোধ কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন। ফরহাদ মজহার বলেন, যারা ক্ষমতায় আছেন তারা যেমন তেমন করে যেখান থেকে লোক এনে বসিয়ে দেবেন তা হবে না। গণমাধ্যমের সংস্কার প্রসঙ্গে বলেন, গণমাধ্যম বা সম্প্রচার নীতি যে নামেই হোক তা দরকার। এই নীতি ছাড়া গণমাধ্যম কর্মীরা মালিক থেকে আলাদাভাবে স্বাধীনভাবে সাংবাদিকতা করতে পারবেন না। গণ অভ্যুত্থানের মাধ্যমে জনগণই ক্ষমতায় এনেছে, তাই ক্ষমতায় গিয়ে গণমানুষের কথা না শুনলে বিভিন্ন বিপর্যয়ের শঙ্কাও প্রকাশ করেন তিনি। বলেন, কথায় কথায় তরুণ শিক্ষার্থীদের দোষারোপ করা যাবে না, সবকিছু তরুণীরা করে দেবেন এই আশা করা যাবে না। হলে নিয়ে এসে পিটিয়ে মারার ঘটনায় তরুণদের ওপর দোষ চাপানো হচ্ছে। যারা ফ্যাসিস্ট শক্তিকে ফিরিয়ে আনতে চায় তারাই ছাত্রদের শিবির ট্যাগ দিচ্ছে বলেও মন্তব্য করেন ফরহাদ মজহার। ক্ষমতায় গিয়ে যদি জনগণকেই বাদ দেন, আপনি ক্ষমতায় গিয়ে জনগণকেই বাদ দিলেন, কারো কথা শুনলেন না, ডক্টর ইউনূসের শুনলেন না, আসিফ নজরুলের শুনলেন না, এটা তো হতে পারে। তার মানে আপনারা মারাত্মক ক্ষতি করছেন।
আপনার গণমানুষের কথা না শুনে মারাত্মক রকম ক্ষতি করছেন এবং এই সময়ে বিভিন্ন বিপদের জন্য আপনারা সিঙ্গুলারলি দায়ী। আপনারা যারা একতরফা সিদ্ধান্ত নিয়েছেন উপরে বসে, আপনারা তো শেখ হাসিনার চেয়েও আরো অনেক বেশি একনায়কতান্ত্রিক, এটা তো আমরা আশা করি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে লড়বেন তাবিথ আউয়াল। সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন বাফুফের সাবেক সহসভাপতি ও সাবেক এই ফুটবলার। নির্বাচিত হলে খেলার মাঠেই চমক দেখাতে চান অভিজ্ঞ এই ফুটবল সংগঠক। এর আগে সভাপতি পদে প্রথম নির্বাচনের ঘোষণা দেন তরফদার রুহুল আমিন। ঢাকা উত্তরের মেয়র পদে নির্বাচন করা বিএনপি নেতা তাবিথ আউয়াল ফুটবলকে রাজনীতি মুক্ত রাখার পক্ষে। মানিক মাহমুদের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশ ফুটবল ফেডারেশনে শেষ হচ্ছে কাজী সালাউদ্দিন যুগের অধ্যায়। 16 বছর পর বাফুফের সভাপতির চেয়ারে দেখা যাবে নতুন মুখ। আগামী 26 অক্টোবর ফেডারেশনের নির্বাচন বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। 8 বছর স্ট্রাইকার সালাউদ্দিনকে অ্যাসিস্ট করা তাবিথ আউয়াল এবার নিজেই গোল দিতে চান সভাপতির পোস্টে। 2012 ও 2016 বাফুফের নির্বাচনে সহসভাপতি হয়েছিলেন সাবেক এই ফুটবলার। বর্তমান কনস্টিটিউশনের আন্ডারে আমি প্রেসিডেন্ট পদের জন্য আপনাদেরকে অফিস জানাতে চাচ্ছি যে আমি লড়ব। আগামীতে যদি আমি নির্বাচিত হয়ে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করি, তাহলে অফকোর্স যে অব্লিগেশনগুলি আমার প্রতি থাকে, সকল অব্লিগেশনগুলি আমি লিগালি পালন করব। আমি আপনাদেরকে কমিটমেন্ট দিচ্ছি যে আমি যদি প্রেসিডেন্ট হতে পারি, আমি খেলার মাঠে চমক দেখাবো। 2020 সালে সহসভাপতি নির্বাচনে অল্প ব্যবধানে হেরে গিয়েছিলেন এই ফুটবল সংগঠক ও পৃষ্ঠপোষক। সাংগঠনিক দক্ষতা ও অভিজ্ঞতায় এবার সভাপতি পদে জয়ী হওয়ার আত্মবিশ্বাস তাবিথ আউয়ালের। আস্থা রাখছেন কাউন্সিলরদের ওপর। নির্বাচনে আগ্রহী ফুটবল অনুরাগীরাও যুক্ত হতে পারেন তার প্যানেলে। আমি কনফিডেন্ট যে আমি প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়ে আসতে পারবো, বা তার সাথে আমি আরও কনফিডেন্ট যে নির্বাচিত হয়ে আসার পরেও আমি একটা ভালো দায়িত্ব পালন করতে পারবো। আমি বিশ্বাস করি ওই আস্থাটা বা ওই কনফিডেন্স আমার প্রতি সাধারণ কাউন্সিলরদের উপরেও আছেন, কারণ তারা আমার সাথে কাজ করেছেন বিগত দিনগুলোতে। আমার সাথে ওপেননেস আছে, যে কোনো কেউ যুক্ত হতে পারে। কমিটিতে যদি কেউ না আসতে পারে কোনো কারণে, কমিটির বাইরেও কাজ করার ক্ষেত্রেও কিন্তু যুক্ত হতে পারে। বাফুফের সভাপতি পদে প্রথম নির্বাচনের ঘোষণা দেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক তরফদার রুহুল আমিন। তাকে সমর্থন দিয়েছেন জাতীয় দলের সাবেক গোলরক্ষক ও বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক। এতে রাজনৈতিক আদর্শে কোনো বিভেদ হবে না বলেন ঢাকা উত্তরের মেয়র নির্বাচন করা তাবিথ আউয়াল। ক্রীড়াঙ্গনকে রাজনীতির বাইরে রাখার পক্ষে তিনি। একটা নির্বাচন হতে যাচ্ছে, আমরা সবসময় ওয়েলকাম করব যে যত ব্যক্তি মনে করেন যে তারা এই পদের জন্য যোগ্য, এই পদের তারা কমিটমেন্ট দিতে যাচ্ছেন, আমি ওয়েলকাম জানাই। সবাই যেন নির্বাচন করার জন্য দাঁড়ায়। আর কম্পিটিশনের মাধ্যমেই সবচেয়ে ভালো নেতা বা ভালো লিডার কিন্তু তৈরি হতে পারে। আমি বিশেষ মনে করি না যে আমার এই সময়গুলোতে আমার ক্রীড়ানীতি অথবা আমার রাজনীতিতে কোনো ধরনের মিক্স আপ হয়েছে অথবা কোনো ধরনের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট দাঁড়িয়েছে। আমিনুল হক সাহেবকেও যদি আপনি আমার মতো একটা দলের ভিতরে বন্দি করে রাখেন, সেটা আমি মনে করি না শোচনীয় হবে, কারণ আমিনুল হক সাহেবও ফুটবলের অঙ্গলের একজন ব্যক্তি। এখন কে কোন পরিচয় দিয়ে কাকে সাপোর্ট করছে, এটা আমি মনে করি তাদের ইন্ডিভিজুয়াল জায়গাতেই সীমিত রাখা ভালো। তাবিথ আউয়ালের প্যানেলে নির্বাচনী গুঞ্জনে সহসভাপতি পদে উঠে এসেছে বাফুফের সাবেক 2 সহসভাপতি ইমুল হাসান, আতাউর রহমান ভূঁইয়া মানিক, ক্রীড়া সংগঠক ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন ও জাতীয় দলের সাবেক গোলরক্ষক সাইদ হাসান কাননের নাম। মানিক মাহমুদ, বাংলাভিশন, ঢাকা। সংবাদ শেষ করছি ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক গেলেন প্রধান উপদেষ্টা। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক মঙ্গলবার। বৈঠক করবেন আরও কয়েকজন সরকার প্রধানের সাথে। স্বৈরাচারের পতন ঘটলেও তাদের প্রেতাত্মারা রয়ে গেছে বললেন তারেক রহমান। আন্দোলনের সঙ্গী দলগুলোকে নিয়ে দেশ গড়ার ঘোষণা। গুমের ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রথম অভিযোগ। সাভারে পুলিশের এপিসি থেকে ফেলে শিক্ষার্থী আসাবুল নিহতের ঘটনায় হত্যা মামলা। জুলাই আগস্ট হত্যার ন্যায় বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য বললেন আইন উপদেষ্টা। অপরাধ করলে রাজনৈতিক দল 10 বছরের জন্য নিষিদ্ধের প্রস্তাব। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews-এ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।